আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী নিয়ে। তো আর্থিক অবস্থার বিবরণীতে এখানে কি কি আইটেম যায় এবং কিভাবে পোস্টিং দিতে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এগুলোকে সাজিয়ে গুছিয়ে কিভাবে পোস্টিং দিতে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো এই জি ওয়েতে। আশা রাখি ধৈর্য সহকারে তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো প্রথমে আর্থিক অবস্থা বিবরণীর জন্য দুইটি স্তরে লিপিবদ্ধ করতে হবে। দুইটি স্তর, একটি হলো সম্পদ আর একটি হলো দায় ও মালিকানার সত্ত্ব। তাইলে দুইটি স্তরের মধ্যে কি প্রথম স্তর কি সম্পদ, আর দ্বিতীয় স্তর হলো দায় ও মালিকানার সত্ত্ব। এখন মোট সম্পদ যত টাকা হবে, দায় ও মালিকানা সত্ত্ব তত টাকা হবে। আর্থিক বিবরণী কিন্তু এটা একটা শর্ত, মোট সম্পদ যত টাকা হবে দায় এবং মালিকানা সত্ত্বেও তত টাকা হবে। অর্থাৎ মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, আমরা সেই প্রথম দিকে ক্লাসে পড়ে আসছি, তাই না, যে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এইখানে এই বিষয়টাকে আমরা এখানে প্রুভ করব, মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো সম্পদকে আমরা চারটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কয়টি ক্যাটাগরি? চারটি ক্যাটাগরি। এক হলো দীর্ঘমেয়াদী সম্পদ, দুই হলো দীর্ঘমেয়াদী বলতে স্থায়ী সম্পদ, দুই হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তিন হলো তারল্য সম্পদ বা চলতি সম্পদ, চার হলো অলীক সম্পদ। তাহলে চারটা কি কি আমি আবারও বলছি, চারটা। প্রথম হলো স্থায়ী সম্পদ, দ্বিতীয় হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তৃতীয় হলো চলতি সম্পদ বা তারল্য সম্পদ, চতুর্থ হলো অলীক সম্পদ। অলীক সম্পদ মানে যে সম্পদটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বা এই সম্পদটা আপাতত দৃষ্টিতে মানে চোখে দেখা যায় না, বাট এটা সুবিধা পাওয়া যায় দীর্ঘমেয়াদী, সেটি হলো অলীক সম্পদ। ঠিক আছে, তাহলে আর দ্বিতীয় স্তরে মালিকানা সত্ত্ব এবং দায় দেখানো হয়। সেখানে দায়কে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো দীর্ঘমেয়াদী দায় আর একটি হলো চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। হ্যাঁ, তাহলে দায় দুই প্রকার, সম্পদ চার প্রকার। কত প্রকার? চার প্রকার। তাহলে এই সম্পদ এবং দায় এই দুইটাকে দুইটি পদ্ধতিতে সাজানো হয়ে থাকে। একটি হলো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি, আরেকটি হলো তারল্যের অগ্রাধিকার পদ্ধতি। তো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি কি? স্থায়ীর অগ্রাধিকার পদ্ধতি হলো স্থায়ী সম্পদ আগে আসবে, স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অলীক সম্পদ। এরপরে আর যদি তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে করা হয় তাহলে তারল্য সম্পদ আগে আসবে, অর্থাৎ চলতি সম্পদ আগে আসবে, চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে অলীক সম্পদ। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, অলীক সম্পদ কিন্তু দুইটি পদ্ধতিতেই, স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি বা তারল্যের অগ্রাধিকার পদ্ধতি, যে দুইটা পদ্ধতি রয়েছে দুইটি পদ্ধতিতেই কিন্তু অলীক সম্পত্তি সবার শেষে আসে। তার মানে অলীক সম্পত্তি এটা আপাতত দৃষ্টিতে সম্পদ মনে হলেও বাট এটাকে সম্পদ বলা হয় না। ঠিক আছে, সম্পদ মনে করা হয় বাট এটা ওই রকম গতানুগতিক সম্পদের মতো না, যার কারণে এটা নেগলেক্টেড সম্পদ, আর এটা সবসময় নেগলেক্টেড থাকে এবং এটা সবার শেষে পোস্টিং দেওয়া হয়। বুঝতে পেরেছো যে এটা অবহেলিত একটি সম্পদ, এটা এই জন্য সবার পরে পোস্টিং দেওয়া হয়। যে পদ্ধতিতে যাও না কেন অলীক সম্পদ সবার পরে। তাহলে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে সম্পদ যখন পোস্টিং দেব, প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অলীক সম্পদ। আর যদি তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে পোস্টিং দেই তাহলে প্রথমে চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হলো স্থায়ী সম্পদ, তারপরে অলীক সম্পদ। ঠিক আছে, এরপরে যদি দায়ের ক্ষেত্রে আসে, দায়ের ক্ষেত্রে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে পোস্টিং দিলে প্রথমে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায়। আর যদি তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে পোস্টিং দিই তাহলে প্রথমে চলতি দায়, তারপরে দীর্ঘমেয়াদী দায় এবং সর্বশেষ মালিকানা সত্ত্ব। এভাবে আমরা পোস্টিং দিব। ঠিক আছে, তাহলে সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগ প্রয়োজনে। এখানে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ কি কি? স্থায়ী সম্পদ হলো সেই জিনিসগুলো যেগুলো একের অধিক এবং দীর্ঘমেয়াদী সময়ে সুবিধা দিয়ে থাকে, যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র। ঠিক আছে, এই জিনিসগুলো স্থায়ী সম্পদ। তারপরে অফিস সরঞ্জাম হতে পারে, ঠিক আছে, কম্পিউটার সামগ্রী হতে পারে। চলতি সম্পদ কি? যেগুলো এক বছরের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরযোগ্য, সেগুলোকে চলতি সম্পদ বলা হয়, যেমন নগদ, ব্যাংকে জমা,
প্রাপ্য হিসাব বা দেনাদার, মজুদ পণ্য, সেটা হলো সমাপনী মজুদ পণ্য। এখানে কিন্তু সমাপনী মজুদ পণ্যটাই আসে, ঠিক আছে। এই জিনিসগুলোকে চলতি সম্পদ বলা হয়। আর দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? যেগুলো এই যে দীর্ঘমেয়াদী দায় হলো দীর্ঘস্থায়ী সম্পদের ঠিক বিপরীত, এটা দায় হিসেবে দীর্ঘদিন এটা দায় হিসেবে থাকে। যেমন মেয়াদি ব্যাংক ঋণ, যেমন বা বন্ধকি ঋণ বা ঋণপত্র বা ডিবেঞ্চার, এগুলো একের অধিক বছর সময় ধরে মেয়াদে থাকে। যেমন 5 বছরের জন্য বন্ধকি ঋণ বা 10 বছরের জন্য ব্যাংক ঋণ বা ঋণপত্র 5 বছরের জন্য বা 2 বছরের জন্য, 3 বছরের জন্য, এরকম। ডিবেঞ্চার বা ঋণপত্র একই জিনিস। ডিবেঞ্চার ইংরেজিতে বলে, ঋণপত্র বাংলায় বলে। চলতি দায়, চলতি দায়টা হলো এই যে চলতি সম্পদের বিপরীত, ঠিক আছে। 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, এরকম এই দায়গুলোকে চলতি দায় বলা হয়। যেমন প্রদেয় হিসাব, বকেয়া খরচ, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, ব্যাংক জমাতিরিক্ত, এই জিনিসগুলো হলো চলতি দায়। তাহলে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি একটা ধারণা পাইলে। এখন আসো কিভাবে হিসাবে পোস্টিং করবা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর নমুনা ছকটা কেমন? প্রথমে প্রতিষ্ঠানের নাম দেবা, তারপরে আর্থিক অবস্থার বিবরণী লিখবা, তারপরে যে সালের উল্লেখ আছে সেই সাল লিখবা, সালের তারপরে তারিখটা দিবা, দিয়ে এখানে কিন্তু সমাপ্ত বছরের দেওয়া যাবে না। যেমন চলতি সম্পদ বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে সমাপ্ত বছর দিয়েছো, এই যে আর্থিক অবস্থার বিবরণীতে সমাপ্ত বছর দেওয়া যাবে না, জাস্ট সাল এবং তারিখের এটুকুই দিতে হবে। তাহলে এই যে ছকটা দেওয়া আছে, এটা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে এই ছক দেওয়া আছে। প্রথমে চলতি স্থায়ী সম্পদ দেওয়া হয়েছে, অর্থাৎ মোট সম্পদগুলো আগে পোস্টিং দিব, ঠিক আছে। তাইলে স্থায়ী সম্পদ কেমন? যেমন সুনাম, এর সাথে যদি অবলম্বন থাকে তাহলে অবলম্বনটা বাদ দিতে হবে। তবে সুনামটাকে অলীক সম্পদ বলা হয়, এখানে প্রথমটাই ভুল করেছে। অলীক সম্পদে সুনাম যাবে, হ্যাঁ, সুনামটাও অলীক সম্পদেই যাবে, এখানে না দিয়ে অলীক সম্পদে যাবে। এরপরে আসবাবপত্র থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। পঞ্জীভূত অবচয় কেন? যে এই বছরের অবচয়কে, কারেন্ট বছরের অবচয়কে শুধুমাত্র অবচয় খরচ বলা হয়, আর আগের বছরের অবচয়গুলো যোগফল সহ বর্তমান বছরের টোটাল অবচয়কে পঞ্জীভূত অবচয় বলা হয়। পঞ্জি করে নিয়ে আসা মানে কি, জয়ের নামায় নিয়ে আসা, ঠিক আছে। তাহলে এই পঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে। অফিস থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। তারপরে যন্ত্রপাতি থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। ভূমি ও দালান কোঠা থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে নিট স্থায়ী সম্পদগুলো পোস্টিং দিতে হবে, দিয়ে মোট স্থায়ী সম্পদ এখানে নামাই দিতে হবে। হ্যাঁ, এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুধুমাত্র একটাই বিনিয়োগ থাকে, এখানে বিনিয়োগ থাকে, এই বিনিয়োগটা এখানে আমরা সরাসরি আউটার কলামে বসাই দেব। এরপরে চলতি সম্পদে নগদ ব্যাংক জমা থাকে, তারপরে প্রাপ্য হিসাব থাকে। প্রাপ্য হিসাব থেকে সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা বাদ দিতে হয়, ঠিক আছে। অলিখিত কুঋণ থাকলে সেগুলো বাদ দিতে হয়। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্র্যাকটিক্যাল ক্লাসে, ঠিক আছে। তারপরে দেখো প্রাপ্য বিল আছে, অব্যবহৃত মণিহারি আছে, প্রাপ্য আয় আছে, অগ্রিম প্রদত্ত খরচ, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, এই জিনিসগুলো, সমাপনী মজুত পণ্য, এগুলো। এর বাইরেও আরও কিছু আইটেম থাকতে পারে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় আমরা এগুলো পাবো। তাহলে সবগুলো যোগ করলে মোট চলতি সম্পদ এখানে নামাই দেব। এরপরে অলীক সম্পদের মধ্যে প্রাথমিক খরচাবলী, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, এরপরে ট্রেডমার্ক, সুনাম, এই জিনিসগুলো অলীক সম্পদ হিসেবে আসবে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা এখানে বসাই দেব। এখন এই যে মোট স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, মোট চলতি সম্পদ এবং মোট অলীক সম্পদ, এই চারটা যোগ করলে যেটি হবে সেটি হলো মোট সম্পদ, এখানে একটা রেজাল্ট দাঁড়াবে, ঠিক আছে, এই মোট সম্পদ। এরপরে দায় ও মালিকানা সত্ত্বে প্রথমে মূলধনটা বসাবো। হ্যাঁ, এটা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে প্রথমে মূলধনটা বসাই দিব, এখানে বসাই দিলাম। এরপরে দীর্ঘমেয়াদী দায় আগে বসাবো। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যেমন ব্যাংক ঋণ থাকে, বন্ধকি ঋণ থাকে, ঠিক আছে, ঋণপত্র থাকে বা ডিবেঞ্চার থাকে, এগুলো বসাই দেব। হ্যাঁ, এরপরে চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব বা ব্যবসায়িক ঋণ থাকে। প্রদেয় হিসাব আর ব্যবসায়িক ঋণ কিন্তু একই জিনিস, এটা থাকে প্রদেয় বিল থাকে, বকেয়া কোনো খরচ থাকে, যেমন বকেয়া ভাড়া, বকেয়া বেতন, বকেয়া মজুরি, এই জিনিসগুলো থাকে। তারপরে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় থাকে, ব্যাংক জমাতিরিক্ত থাকে, সবগুলো যোগ করলে মোট চলতি দায় হবে এটা। এখন দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে মোট দায় হয় এখানে, এটা দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় দুইটা যোগ করলে মোট দায় এখানে হবে। এখন মূলধন আর মোট দায় যোগ করলে দায় ও মালিকানা সত্ত্ব হবে এইটা। এখানে যে রেজাল্টটা হবে সেই রেজাল্ট আর এই মোট সম্পদের রেজাল্ট অবশ্যই মিল থাকবে, ঠিক আছে। তো এই ছিল
তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর নমুনা ছক। আশা রাখি তোমরা আর্থিক অবস্থার বিবরণীর নমুনা ছকটি বিস্তারিত বুঝতে পেরেছো। তারপরেও আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে অনেক অনেক বেশি সহজ করে আমরা শিখব। সবাই সে পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকো এবং আমার সাথে লেগে থাকো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার সাথে লেগে থাকো। আর্থিক অবস্থার বিবরণী যে সবার কাছে কঠিন মনে হয়, তোমার কাছে সেটি পানির মতো সহজ মনে হবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।